হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। পদার্থবিজ্ঞানের নতুন অধ্যায়ে তোমাকে স্বাগত। বিংশ শতাব্দীর শুরুতে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হলে নতুন যে বিষয়গুলোর জন্ম হয় তার মধ্যে অন্যতম হলো তেজস্ক্রিয়তা। আজকের পর্বে আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে জানবো, পাশাপাশি তেজস্ক্রিয় রশ্মি ও তার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই তেজস্ক্রিয়তা দিয়ে শুরু করি। কোনো ভারী মৌলিক পদার্থের যে গুণের কারণে মৌলের নিউক্লিয়াস থেকে স্বাধীনভাবে সবসময় কিছু রশ্মি বের হয় তাকে তেজস্ক্রিয়তা বলে। অধিকাংশ ক্ষেত্রে ভারী মৌল অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, তাদের নিউক্লিয়াস থেকে স্বাধীনভাবে কিছু রশ্মি বের হয়। এই রশ্মিগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি, আর এই ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যাপারটি কেন হয়? আমরা জানি একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, সেখানে থাকে প্রোটন এবং নিউট্রন। পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধ থেকে প্রায় লক্ষ গুণ ছোট। নিউক্লিয়াসের আকার খুব ছোট হলেও একটা পরমাণুর অলমোস্ট পুরো ভরটাই নিউক্লিয়াসে থাকে। তার কারণ ইলেকট্রনের ভর প্রোটন কিংবা নিউট্রনের ভর থেকে প্রায় 1800 গুণ কম। প্রোটন পজিটিভ চার্জযুক্ত, তাই শুধু প্রোটন দিয়ে নিউক্লিয়াস তৈরি হতে পারে না, তাহলে প্রবল বিকর্ষণে প্রোটনগুলো ছিটকে যাবে। সেজন্য নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সাথে চার্জহীন নিউট্রনও থাকে, আর এদের মধ্যে কাজ করা প্রবল শক্তিশালী নিউক্লিয়ার বলের কারণে নিউক্লিয়াসগুলো স্থিতিশীল থাকতে পারে। কিন্তু যদি প্রোটন আর নিউট্রনের সংখ্যা অসমান হয় তবে সেখানে অস্থিতিশীলতা দেখা যায়। এই অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো কিছু শক্তি বিকিরণ করে স্থিতিশীল হতে চায়। এই শক্তি তেজস্ক্রিয় রশ্মি আকারে বের হয়। এই ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয় ক্ষয়। কিন্তু প্রোটনের সংখ্যা 82 অতিক্রম করলেই যে নিউক্লিয়াসগুলো তেজস্ক্রিয় হয়ে থাকে এমনটা নয়। অন্য পরমাণুর নিউক্লিয়াসও তেজস্ক্রিয় হতে পারে। কোনো মৌলের একাধিক পরমাণুর প্রোটন সংখ্যা একই হলেও তাদের নিউট্রন সংখ্যা আলাদা হয়, মৌলের ধর্মে পার্থক্য লক্ষ্য করা যায়। একেই বলে আইসোটোপ। কাজেই কোনো একটি মৌলের একটি আইসোটোপ স্থিতিশীল হতে পারে, আবার সেই মৌলের অন্য একটি আইসোটোপ অস্থিতিশীল বা তেজস্ক্রিয় হতে পারে। যেমন কার্বনের এই তিনটি আইসোটোপের মাঝে C14 অস্থিতিশীল বা তেজস্ক্রিয়। সর্বপ্রথম ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল 1896 সালে ইউরেনিয়াম ধাতুর ক্ষেত্রে তেজস্ক্রিয়তা লক্ষ্য করেন। তার নাম অনুসারে তেজস্ক্রিয়তার এককে বলা হয় বেকেরেল। বেকেরেল দেখতে পান বিশেষ কিছু খনিজ পদার্থ থেকে বেরিয়ে আসা অদৃশ্য রশ্মি বেশ পুরো কাগজ ভেদ করে চলে যেতে পারে। পরবর্তীতে পিয়েরি কুরি ও মাদাম কুরি নামের দুজন বিজ্ঞানী থোরিয়াম নামক মৌলের ক্ষেত্রেও একই জিনিস দেখতে পান। এবার চলো তেজস্ক্রিয় রশ্মির পরিচয় জেনে আসি। তেজস্ক্রিয়তার কারণে একটি বস্তু থেকে 3 ধরনের রশ্মি বের হতে পারে, যারা হলো আলফা, বিটা ও গামা রশ্মি। এখন আসো এই রশ্মিগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে দেখি আলফা কণা বা রশ্মি কি। আলফা রশ্মি বা আলফা কণা হলো একটি হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ এখানে দুটি প্রোটন ও দুটি নিউট্রন থাকবে। এই কারণে এটি চার্জিত অবস্থায় থাকে, আর তাই এই কণা চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দিয়ে প্রভাবিত হয়। এই কণার কোনো পদার্থকে ভেদ করার ক্ষমতা বেশ কম, কেননা অন্য কণাগুলির মধ্যে আলফা কণা সবচেয়ে ভারী ও আকারে বড়। আলফা কণা পজিটিভ চার্জের হয়, গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসের ঋণাত্মক আধানকে আকর্ষণ করে, ফলে গ্যাস আয়নিত হয়। কোনো মৌল থেকে আলফা কণা বের হলে তার পারমাণবিক সংখ্যা 2 ঘর কমে, আর নিউক্লিয়ন সংখ্যা 4 ঘর কমে। যেমন ইউরেনিয়াম 238 থেকে আলফা কণা বা হিলিয়াম নিউক্লিয়াস বের হলে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 2 ঘর কমে 90 হবে, আর নিউক্লিয়ন সংখ্যা 4 কমে 234 হবে। অর্থাৎ এটি থোরিয়ামের একটি আইসোটোপে পরিণত হবে। এখন স্ক্রিন পজ করে আলফা রশ্মির বৈশিষ্ট্যগুলি লিখে নাও। এবার দেখি বিটা রশ্মি কি। বিটা রশ্মি বা বিটা কণা হলো একটি ইলেকট্রন। একটি চার্জহীন নিউট্রন পজিটিভ চার্জযুক্ত প্রোটন ও নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনে পরিবর্তিত হয়। আর পাশাপাশি পাওয়া যায় চার্জহীন ও খুব কম ভরের নিউট্রনের প্রতি পদার্থ অ্যান্টি নিউট্রিনো। বিটা কণা যেহেতু ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক আধানের, তাই এটি চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত করা যায়। এর ভেদন ক্ষমতা আলফা রশ্মি থেকে বেশি। কোনো মৌল থেকে বিটা কণার বিকিরণে তার নিউট্রন সংখ্যা 1 কমে যায়, প্রোটন সংখ্যা 1 বেড়ে যায়, তাই নিউক্লিয়ন সংখ্যা সমান থাকে। যেমন তেজস্ক্রিয় কার্বন 14 এর বিটা বিকিরণে নাইট্রোজেন 14 এ পরিণত হয়। এবার তাহলে স্ক্রিন পজ করে বিটা রশ্মির বৈশিষ্ট্যগুলি লিখে নাও। সর্বশেষে দেখি গামা রশ্মি কি। গামা রশ্মি আধান নিরপেক্ষ এবং স্বল্প তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি। এটি ভরহীন, তাই কোনো পদার্থকে ভেদ করার ক্ষমতা বা ভেদন ক্ষমতা সব থেকে বেশি।
আধা নিরপেক্ষ হওয়ার কারণে এটি চৌম্বক এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। গ্যাসের মধ্য দিয়ে যাওয়ার সময়ও তাকে আয়নিত করে না। ফাইনালি স্ক্রিন পজ করে গামা রশ্মির বৈশিষ্ট্যগুলিও লিখে নাও। চলো এবার অর্ধায়ু সম্পর্কে জেনে নিই। মনে করো তোমার কাছে একটি বস্তু আছে যার মধ্যে 1 লক্ষ পরমাণু আছে। তেজস্ক্রিয়তার কারণে ক্ষয় হতে হতে 10 বছরে পরমাণুর সংখ্যা অর্ধেক অর্থাৎ 50,000-এ পৌঁছায়। তাহলে বলা যাবে ওই পদার্থের অর্ধায়ু 10 বছর। অর্থাৎ যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয় হয়ে যায় তাকে ওই পদার্থের অর্ধায়ু বলে। একে T12 দ্বারা প্রকাশ করা হয়। এবার চলো তেজস্ক্রিয়তার ব্যবহার সম্পর্কে জানা যাক। প্রতিনিয়ত অনেক ক্ষেত্রেই আমরা তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করি। চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। এছাড়াও ওষুধ শিল্পে, কৃষি ক্ষেত্রে খনিজে বিভিন্ন ধাতুর পরিমাণ বের করা সহ বিভিন্ন প্রকার গবেষণার কাজেও তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হচ্ছে। তবে উচ্চ মাত্রার তেজস্ক্রিয় বিকিরণে আমাদের অনেক ধরনের ক্ষতি হতে পারে, এমনকি মানবদেহে নানা রকম ক্যান্সারের জন্ম দিতে পারে। তাই কোনো তেজস্ক্রিয় দুর্ঘটনা আমাদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। তেমনি এক তেজস্ক্রিয় দুর্ঘটনার কারণে 1986 সালে চেরনোবিল শহর ধ্বংস হয়ে যায়। চলো এক নজরে দেখে নিই তেজস্ক্রিয়তার বিপদগুলো। তো আজকের আলোচনা এতটুকু পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করব। দেখা হবে সেই পর্বে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা তেজস্ক্রিয় রশ্মি ও তার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা ইলেকট্রনিক্স ও তার ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। ইলেকট্রনিক্সের বিকাশকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। এরা হলো ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টর এবং আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, বাংলাতে যাকে সমন্বিত বর্তনী বলা হয়। প্রথমে চলো ভ্যাকুয়াম টিউব নিয়ে কথা বলি। ভ্যাকুয়াম টিউব হচ্ছে এরকম একটি কাচের টিউব যার মধ্যে ফিলামেন্ট থাকে। কাচের টিউবের মাঝের জায়গাটা বায়ু শূন্য। যখন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন ফিলামেন্ট জ্বলে ওঠে এবং উত্তপ্ত ফিলামেন্ট থেকে ইলেকট্রন বেরিয়ে মেটাল প্লেটের দিকে ফাঁকা জায়গায় ইলেকট্রন প্রবাহিত হতে শুরু করে। 1883 সালে এডিসন প্রথম এই ঘটনাটি লক্ষ্য করেন। এই ঘটনাকে তাই এডিসন এফেক্ট বলা হয়। কেমিস্ট্রিতে তোমরা অ্যানোড এবং ক্যাথোড শব্দগুলো হয়তো শুনেছো। ক্যাথোড এবং অ্যানোড সার্কিটের দুটি কম্পোনেন্ট, যেখানে অ্যানোড ব্যাটারির পজিটিভ অংশের সাথে যুক্ত থাকে এবং ক্যাথোড নেগেটিভ অংশের সাথে যুক্ত থাকে। এই দুটি কম্পোনেন্টকে সাধারণত ঢোকানো হয় একটি এমন মাধ্যমে যেখানে আধানের প্রবাহ হতে পারে। কেমিস্ট্রিতে সাধারণত সেটা একটা সলিউশন। এই ক্ষেত্রে মাধ্যমটি হচ্ছে ভ্যাকিউম, যেখানে ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রন চলাচল করতে পারে। এখন মেটাল প্লেটের সাথে একটি তার লাগিয়ে তাকে অ্যানোড হিসেবে আর ফিলামেন্টের সাথে একটি তার লাগিয়ে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। অ্যানোড আর ক্যাথোডের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে। 1904 সালে জন ফ্লেমিং এইভাবে প্রথম ভ্যাকুয়াম টিউব তৈরি করেন। ভ্যাকুয়াম টিউবকে ঠিক এরকম একটি রেকটিফায়ার হিসেবে কাজ করানো হতো, অর্থাৎ পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহ একদিকে প্রবাহিত হতো। গুগলিয়েলমো মার্কনি যখন রেডিও তরঙ্গ নিয়ে কাজ করছিলেন তখন এটি নিয়ন্ত্রণের জন্য তিনি ভ্যাকুয়াম টিউবের প্রয়োজনীয়তা অনুধাবন করেন। পরবর্তীতে 1906 সালে লি দে ফরেস্ট তৃতীয় একটি ইলেকট্রোড সংযোজন করে নতুন আরেকটি ভ্যাকুয়াম টিউব তৈরি করেন, যা ট্রায়োড নামে পরিচিতি লাভ করে। এই ট্রায়োড দিয়ে বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করা যেত এবং একে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা যেত। প্রথমে মোর্স কোড দিয়ে টেলিগ্রাফ কমিউনিকেশনে এই টিউব ব্যবহার করা হলেও পরবর্তী সময়ে টেলিফোন কমিউনিকেশনের জন্য আরো উন্নত ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধে ব্যবহৃত রাডার, যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণ, ন্যাভিগেশন ইত্যাদি ক্ষেত্রে বিশেষায়িত ভ্যাকুয়াম টিউবের ব্যবহার হতে থাকে। তুমি জেনে অবাক হবে 1946 সালে 1800টি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে ইনিয়াক নামে প্রথম কম্পিউটার তৈরি করা হয়। এখন আমরা কথা বলবো ট্রানজিস্টর নিয়ে। 1947 সালে বেল ল্যাবরেটরিতে প্রথম ট্রানজিস্টর আবিষ্কার করার জন্য জন বার্ডিন, ওয়াল্টার ব্রাটন এবং উইলিয়াম শকলিকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই ট্রানজিস্টর কত দ্রুত এবং কত ব্যাপকভাবে পুরো পৃথিবীকে পাল্টিয়ে দিবে সেটা তখনও কেউ কল্পনা করতে পারেনি। এর মূলত 3টি টার্মিনাল রয়েছে: এমিটার, বেস অ্যান্ড কালেক্টর। ট্রানজিস্টর সার্কিট বা বর্তনীতে বিদ্যুৎ নিয়ন্ত্রক, বিবর্ধক ও সুইচ হিসেবে ব্যবহৃত হয়। ইলেকট্রনিক সার্কিট কারেন্ট নিয়ন্ত্রণ করা মানে কোথায় কেমন কারেন্ট প্রবাহিত হবে সেটিকে বোঝায়। বিবর্ধক হিসেবে ট্রানজিস্টর ইনপুট সিগন্যালের শক্তি বৃদ্ধি করে থাকে, অর্থাৎ এটা ব্যবহার করে লো সিগন্যালকে হাই সিগন্যালে কনভার্ট করা হয়। যেমন রেডিওতে ট্রানজিস্টর বিবর্ধক বা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। ট্রানজিস্টর ভ্যাকুয়াম টিউবের মতো কাজ করলেও এটি ভ্যাকুয়াম টিউবের তুলনায় খুবই ছোট, ওজন খুবই কম এবং এটি ব্যবহার করতে খুব অল্প বিদ্যুতের প্রয়োজন হয়। এটি অনেক বেশি নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় কথা, এটি অনেক কম খরচে তৈরি করা সম্ভব। তাই ট্রানজিস্টর খুব দ্রুত ভ্যাকুয়াম টিউবকে সরিয়ে তার স্থান দখল করে নিতে শুরু করলো এবং পৃথিবীর মানুষ ট্রানজিস্টর ব্যবহার করে তৈরি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি স্বল্প মূল্যে পেতে শুরু করলো।
চলো এবার আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে জেনে আসি। 1952 সালে আইসি সম্পর্কে আলোচনা শুরু হলো। সত্যিকার অর্থে আইসি তৈরির কাজটি শুরু হয় 60-এর দশকে। 50-এর দশকে একটি সিলিকনের পাতলা প্লেটে অসংখ্য ট্রানজিস্টর তৈরি করে সেগুলো কেটে কেটে আলাদা করে নেওয়া হতো। পরবর্তীতে তার সাথে রেজিস্টার, ক্যাপাসিটর এবং ডায়োড বসিয়ে পূর্ণাঙ্গ সার্কিট তৈরি শুরু হয়, যার নাম দেওয়া হয় ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। ধীরে ধীরে যখন প্রযুক্তি উন্নত হতে থাকে, ঠিক তখনই অল্প জায়গাতে অনেক বেশি ট্রানজিস্টর বসানোর চিন্তা ভাবনা তৈরি হয়, যে প্রক্রিয়ার নাম দেওয়া হয় লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা এলএসআই। পরবর্তী সময়ে অল্প জায়গাতে আরো অনেক বেশি ট্রানজিস্টর বসানোর প্রক্রিয়া নিয়ে আসে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা ভিএলএসআই। আকারে বহুগুণ ছোট, ওজনে হালকা, খুব সস্তা, বিদ্যুতের প্রয়োজন কম হওয়ার মতো অনেক সুবিধা রয়েছে আইসিতে। মাইক্রো কম্পিউটার, চিকিৎসার বিভিন্ন যন্ত্রপাতি, ভিডিও ক্যামেরা এবং যোগাযোগ উপগ্রহের মতো অত্যাধুনিক যন্ত্রপাতি ইন্টিগ্রেটেড সার্কিট ছাড়া কোনোদিনই সম্ভব হতো না। এবার আসি অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের আলোচনায়। আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, যেমন শব্দ, আলো, চাপ, তাপমাত্রাকে এক ধরনের তথ্য বা উপাত্ত হিসেবে প্রকাশ করতে পারি। কন্টিনিউয়াসলি পরিবর্তিত হতে থাকা এই সকল ডেটা বা তথ্যকে বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করা সম্ভব, এবং এই ধরনের সিগন্যালকেই আমরা বলি অ্যানালগ সিগন্যাল। যেমন এই যে আমি কথা বলছি, এটা একটা অ্যানালগ সিগন্যাল। কন্টিনিউয়াসলি পরিবর্তিত হতে থাকা তথ্য বা উপাত্তের এই সিগন্যালকে সম্পূর্ণ অন্যভাবেও প্রসেসিং করা সম্ভব। সেটি করার জন্য একটু পর পর তার মানটিগত বের করে সেটিকে কোনো এক ধরনের সংখ্যায় প্রকাশ করে নিতে হয়। তারপর ধারাবাহিকভাবে এই সংখ্যাগুলোর মানকে সংরক্ষণ করতে হয়। নর্মালি আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি, অর্থাৎ 0 থেকে শুরু করে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যার ব্যবহার করা হয়। কিন্তু ইলেকট্রনিক্সে সংখ্যা প্রকাশ করা হয় বাইনারি সংখ্যা দিয়ে, কারণ এতে করে খুব সহজে হাই ভোল্টেজকে 1 এবং 0 ভোল্টেজকে 0 ধরে কাজ করা যায়। সিগন্যালের মানকে সংখ্যা বা ডিজিটে প্রকাশ করা হয় বলে এই সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল বলে, আর এই ধরনের ইলেকট্রনিক্সকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলে। ইলেকট্রনিক্সের সবচেয়ে বড় অবদান কম্পিউটার। কম্পিউটারে সকল তথ্যের আদান প্রদান বা তথ্য প্রক্রিয়া হয় ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে। ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্কেও ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার করে তথ্য আদান প্রদান করা হয়। শব্দ, ছবি বা ভিডিও ইত্যাদি সিগন্যাল শুরু হয় অ্যানালগ সিগন্যাল হিসেবে এবং ব্যবহারও হয় অ্যানালগ সিগন্যাল হিসেবে, কিন্তু সেগুলো ডিজিটাল সিগন্যাল হিসেবে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ বা প্রেরণ করা হয়। অ্যানালগ সিগন্যালে খুব সহজেই নয়েজ প্রবেশ করে সিগন্যালের গুণগত মান নষ্ট করতে পারে। একবার সেটি ডিজিটাল সিগন্যালে পরিবর্তিত করে নিলে সেখানে নয়েজ এত সহজে অনুপ্রবেশ করতে পারে না, কাজেই সিগন্যালের গুণগত মান অবিকৃত থাকে। আজ তাহলে এই পর্যন্তই। আজকে শিখলাম ভ্যাকিউম টিউব, ট্রানজিস্টর, আইসি, অ্যানালগ ও ডিজিটাল সিগন্যাল নিয়ে। আগামী পর্বে আধুনিক ইলেকট্রনিক্স তৈরিতে ব্যবহৃত অর্ধপরিবাহী পদার্থ বা সেমিকন্ডাক্টর নিয়ে ডিটেইলসে জানবো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আগের পর্বে আমরা ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেমিকন্ডাক্টর, ডায়োড ও ট্রানজিস্টর নিয়ে বিস্তারিত জানবো। আজকের এই আধুনিক সভ্যতার পিছনে সবথেকে বেশি অবদান রয়েছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের। সেমিকন্ডাক্টর হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সিলিকন। সিলিকন ক্রিস্টালের দিকে তাকালে আমরা দেখতে পারি প্রতিটি সিলিকনের ইলেকট্রনগুলো এভাবে খুব সহজেই পাশের পরমাণুর সাথে বন্ধন শেয়ার করে আছে। সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে থাকা 4টি ইলেকট্রন পাশের পরমাণুকে এভাবে স্পর্শ করে থাকে। এমনিতে সেমিকন্ডাক্টরের ইলেকট্রনগুলো পরমাণুর সাথে আটকে থাকে, তবে তাপমাত্রা বাড়ালে সেখান থেকে 2-1টি ইলেকট্রন মুক্ত হয়ে পরিবাহকের মতো কাজ করতে পারে। সিলিকন ক্রিস্টালের মধ্যে ফসফরাস মিশিয়ে দেওয়া হলে ফসফরাসের শেষ কক্ষপথে থাকা 5টি ইলেকট্রনের পঞ্চম ইলেকট্রনটি সিলিকনের সাথে বন্ধন তৈরি করে না, তাই এটি মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে। এই ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। আবার যদি সিলিকনের সাথে ত্রিযোজী পদার্থ বোরন ব্যবহার করি, তাহলে দেখা যাবে বোরনের 3টি ইলেকট্রন সিলিকনের 3টি ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করলেও বোরন পরমাণুর কক্ষপথে ইলেকট্রনের জন্য একটি ফাঁকা জায়গা থাকবে। এটিকে বলা হয় হোল। আর এই হোলগুলোর কারণে সেমিকন্ডাক্টরটি অনেকটা পরিবাহকের মতো বিহেভ করবে। এই ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। সিলিকনের মধ্যে বোরন বা ফসফরাস পরমাণু অ্যাড করার এই প্রক্রিয়াকে ডোপিং বলে। অর্থাৎ এই প্রক্রিয়ায় অর্ধপরিবাহী মৌলে অন্য একটি মৌলকে ভেজাল হিসেবে মেশানো হয়। এর ফলে তাদের মধ্যে দিয়ে নিয়ন্ত্রিতভাবে বিদ্যুৎ প্রবাহিত করা যায়। পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয় ত্রিযোজী মৌল দিয়ে, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম ইত্যাদি। আবার এন টাইপ অর্ধপরিবাহী পঞ্চযোজী মৌল দিয়ে তৈরি করা হয়, যেমন ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি। মনে করো তোমার কাছে একটি সিলিকনের টুকরা আছে।
সেটির এক পাশে পি টাইপ দিয়ে ডোপিং করা হলো এবং আরেক পাশে এন টাইপ দিয়ে ডোপিং করা হলো। পি টাইপ অর্ধপরিবাহীর মধ্যে হোলের সংখ্যা বেশি থাকবে আর এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন অনেক বেশি থাকবে। এভাবে একটি ডায়োড তৈরি করা যায় যাকে এই সংকেত দিয়ে বোঝানো হয়, কিন্তু বাস্তবে ডায়োড দেখতে এরকম হয়। বিভিন্ন যন্ত্রাংশের ভেতর তুমি এমন বস্তু দেখে থাকবে। ডায়োডের এই অংশটিকে বলা হয় অ্যানোড আর এই অংশটিকে বলা হয় ক্যাথোড। মূলত পি টাইপ অংশটি হলো অ্যানোড আর এন টাইপ অংশটি হলো ক্যাথোড। অনেক যন্ত্রাংশের বর্তনীতেই ডায়োড থাকে। ডায়োডকে বর্তনীতে একটি নির্দিষ্টভাবে বসালেই তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই ঘটনাকে বলা হয় বায়াসিং। মনে করো তোমার কাছে এইরকম একটি ডায়োড আছে, এটিকে বর্তনীতে বসালে এমন দেখাবে। এখন ডায়োডটির পি টাইপ অংশের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত আর এন টাইপ অংশের সাথে ঋণাত্মক প্রান্ত লাগালে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহিত হবে। যেই সজ্জার ফলে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াসিং। অর্থাৎ বর্তনীতে একটি ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকলে বর্তনী দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। একটু ভাবো তো, আমরা যদি ব্যাটারিটাকে উল্টা করে লাগাতাম তাহলে কি হতো? ডায়োডটির পি টাইপ অংশের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত আর এন টাইপ অংশের সাথে ধনাত্মক প্রান্ত লাগানো হলে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহিত হবে না। এই ধরনের সজ্জাকে আমরা বলতে পারি রিভার্স বায়াসিং। অর্থাৎ রিভার্স বায়াসিং এর ফলে বর্তনীটি খুলে যায় আর সেখানে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। এভাবে ডায়োডকে আমরা বর্তনীতে সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও এসি সিগন্যালকে একমুখী করার কাজটিও এই ডায়োড করে থাকে। এগুলো ছাড়াও ডায়োডে রয়েছে নানামুখী ব্যবহার। তুমি এলইডি লাইটের নাম শুনেছো নিশ্চয়ই। লাইট এমিটিং ডায়োডকে সংক্ষেপে বলা হয় এলইডি। এই এলইডি লাইটেও অর্ধপরিবাহী ডায়োড ব্যবহার করা হয়। এবার চলো ট্রানজিস্টর নিয়ে আলোচনা করি। দুটি এন টাইপ অর্ধপরিবাহীর মাঝখানে একটি পি টাইপ অর্ধপরিবাহী অথবা দুটি পি টাইপ অর্ধপরিবাহীর মাঝখানে একটি এন টাইপ অর্ধপরিবাহী বিশেষ প্রক্রিয়ায় একে অপরের সাথে যুক্ত করে যে যন্ত্র বা কৌশল তৈরি করা হয় তাকে ট্রানজিস্টর বলে। একে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার বলা হয়। ট্রানজিস্টরকে আমরা এনপিএন ও পিএনপি এই দুই ভাগে ভাগ করতে পারি। ট্রানজিস্টরের মূলত তিনটি টার্মিনাল রয়েছে: এমিটার, বেস ও কালেক্টর। একটি এনপিএন ট্রানজিস্টর বর্তনীতে বসানো হলে এনপিএন ট্রানজিস্টরের কালেক্টর অংশে কারেন্ট ঢোকে আর এমিটার অংশ থেকে কারেন্ট বের হয়। তাই এমিটার থেকে কারেন্ট বের হচ্ছে এমন চিহ্ন দিয়ে এনপিএন ট্রানজিস্টর বোঝানো হয়। ব্যাপারটাকে একটি পানির ট্যাপের সাথে তুলনা করতে পারি। ট্যাপ না ঘোরালে যেমন পানি বের হয় না, তেমনি বেজের মধ্য দিয়ে কারেন্ট না পাঠালে কালেক্টর থেকে এমিটারের দিকে কারেন্ট প্রবাহিত হয় না। আবার এই বেজ অংশের কারেন্ট বন্ধ করে দিলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। পিএনপি ট্রানজিস্টরে আবার এমিটার অংশে কারেন্ট ঢোকে আর কালেক্টর থেকে কারেন্ট বের হয়ে যায়। বর্তনীতে এটাকে এইরকম সংকেতের মাধ্যমে দেখানো হয়। মনে আছে একটু আগেই আমরা এনপিএন ট্রানজিস্টর নিয়ে কথা বলেছি। সেখানে বেজের মধ্যে দিয়ে পাঠানো কারেন্ট এমিটার দিয়ে বের হয়। ট্রানজিস্টর তখন কালেক্টর থেকে এমিটারের দিকে কারেন্ট আনতে থাকে। ধরে নেই এই কালেক্টর, এমিটার আর বেস কারেন্টের সংকেত যথাক্রমে আইসি, আইই এবং আইবি। এই এনপিএন ট্রানজিস্টরে আমরা দেখতে পাচ্ছি আইসি এবং আইবি প্রবেশ করে আর আইই বের হয়ে যাচ্ছে। অতএব লেখা যায় আইই সমান আইসি প্লাস আইবি। প্রতিদিনের জীবনে ট্রানজিস্টর ছাড়া ইলেকট্রনিক ডিভাইস কল্পনাই করতে পারি না। কম্পিউটার, ক্যালকুলেটর, মোবাইল ফোন সহ প্রায় সকল ইলেকট্রনিক ডিভাইসে রয়েছে ট্রানজিস্টরের ব্যবহার। তাহলে আজ সেমিকন্ডাক্টর, ডায়োড ও ট্রানজিস্টর সম্পর্কে জানলাম। আগামী পর্বে কথা বলবো কিছু ইলেকট্রনিক ডিভাইস নিয়ে। আগের পর্বে আমরা ডায়োড ও ট্রানজিস্টর নিয়ে বিস্তারিত জেনেছিলাম। আজকের পর্বে আমরা দেখব প্রতিদিনের জীবনে ব্যবহার করা কিছু ইলেকট্রনিক ডিভাইস যেমন মাইক্রোফোন, স্পিকার, রেডিও ও টিভি ইত্যাদি কিভাবে কাজ করে। চলো প্রথমেই মাইক্রোফোন দিয়ে শুরু করি। কোনো সভা বা অনুষ্ঠানে বক্তারা যে ইলেকট্রনিক ডিভাইসের সামনে দাঁড়িয়ে কথা বলে তাকে মাইক্রোফোন বলে। মাইক্রোফোন বক্তার কণ্ঠস্বরকে বিদ্যুৎ সংকেত বা তড়িৎ সংকেতে রূপান্তর করে। সেই বিদ্যুৎ সংকেতকে অ্যাম্প্লিফায়ার দিয়ে বাড়িয়ে দেওয়া হয় এবং স্পিকারে পাঠানো হয়। স্পিকার সেটাকে শব্দে রূপান্তর করে এবং শ্রোতারা লাউড স্পিকারে জোরে শুনতে পান। তুমি যখন মোবাইল ফোন ব্যবহার করো তখন বাইরে থেকে দেখা না গেলেও আসলে ফোনের মাইক্রোফোনে কথা বলো এবং স্পিকারে শুনতে পাও। চলো এবার মাইক্রোফোন কিভাবে কাজ করে সেটা জেনে আসি। মাইক্রোফোনের সামনে থাকে ধাতুর পাতলা পাত বা ডায়াফ্রাম। এর সামনেই কথা বলতে হয়। ডায়াফ্রামের পিছে থাকে একটি কুণ্ডলী যা নড়াচড়া করতে পারে। এই কয়েল বা কুণ্ডলীকে ঘিরে চুম্বক থাকে। কেউ যখন মাইকের সামনে কথা বলে তখন শব্দের কারণে ডায়াফ্রামটি কাঁপতে থাকে।
ফলে পিছনে থাকা কুণ্ডলীটি সামনে পেছনে নড়াচড়া করতে থাকে। চুম্বক ক্ষেত্রের মাঝে কয়েলের নড়াচড়ার কারণে সেখানে বিদ্যুৎ শক্তি তৈরি হয়, অর্থাৎ মাইক্রোফোনটি শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে। এই সিগন্যালের মান খুব কম থাকে বলে একে অ্যাম্প্লিফায়ার দিয়ে বাড়িয়ে নিতে হয়। এখন এই সিগন্যালকে চাইলে স্পিকার, ফোন, রেডিও, এমনকি রেকর্ডিংয়ে ব্যবহার করা যায়। এবার কথা বলবো স্পিকার নিয়ে। স্পিকার মাইক্রোফোনের ঠিক বিপরীত কাজটি করে, অর্থাৎ একটি বিদ্যুৎ সিগন্যালকে শব্দে রূপান্তর করে। এটির গঠনও অনেকটা মাইকের মতো। পার্থক্য বলতে এখানে ডায়াফ্রামের বদলে কয়েলটি কাগজ বা হালকা ধাতুর তৈরি একটি কোণের সাথে লাগানো হয়। যেহেতু কুণ্ডলীটি একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত, তাই এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে এটি উপর নিচে কাঁপতে থাকবে। এর ফলে কয়েলের সামনে থাকা কোণটিও কাঁপতে থাকে। এর ফলে তৈরি হয় শব্দ, যা আমরা শুনতে পাই। অর্থাৎ কয়েলটি ইলেকট্রিক সিগন্যালকে সাউন্ড ওয়েভে রূপান্তর করলো। এভাবে করে আমাদের কথাকে মাইক প্রথমে বিদ্যুৎ সিগন্যালে রূপান্তর করে, যা স্পিকারের মাধ্যমে পুনরায় শব্দ তরঙ্গে রূপান্তর হয়। এবার রেডিও সম্পর্কে জেনে আসি। বিনোদন আর যোগাযোগের ক্ষেত্রে রেডিওর ব্যবহার অনেক। রেডিও স্টেশনে প্রথমে মাইকে কথা বলা হয়, যা শব্দকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তর করে। তুমি জানো আমরা 20 থেকে 20,000 হার্টজের কম্পাঙ্ক শুনতে পারি, তাই রেডিওতে বিদ্যুৎ তরঙ্গ এই কম্পাঙ্কেরই হয়। কিন্তু দূরের কোনো স্থানে এটিকে পাঠানোর জন্য এই তরঙ্গকে উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের সাথে যুক্ত করা হয়। এই উচ্চ কম্পাঙ্কের তরঙ্গকে বাহক তরঙ্গ বলে, আর এই প্রক্রিয়াকে বলে মডুলেশন। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, মডুলেশন কেন দরকার? মনে করো তোমার কাছে একটি কাগজের টুকরা আসে, যেটাকে তুমি ছুঁড়ে মারলে বেশি দূর যাবে না। তবে তুমি যদি কাগজটিকে একটি পাথর দিয়ে পেঁচিয়ে ছুঁড়ে মারো, তাহলে বেশ দূরে যাবে। যেহেতু রেডিও মানুষ দূর দূরান্ত থেকে শোনে, তাই তরঙ্গকে দূরে ছড়িয়ে দিতে হয়। উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ ঠিক এই পাথরের মতো কাজ করে তরঙ্গকে অনেক দূরে ছড়িয়ে দিতে পারে। এই মডুলেটেড সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে বাড়িয়ে ফাইনালি অ্যান্টেনা দিয়ে ইএম ওয়েভ ছড়িয়ে দেওয়া হয়। অ্যান্টেনার মাধ্যমে সেই তরঙ্গ বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে বহুদূর ছড়িয়ে যেতে পারে। পরবর্তীতে শ্রোতার কাছে যেই রেডিও থাকে, তার অ্যান্টেনা রেডিও তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তর করে। এরপর সেই তরঙ্গ থেকে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গকে আলাদা করা হয়। এই প্রক্রিয়াকে বলে ডিমডুলেশন। এরপর সেই তরঙ্গকে অ্যাম্প্লিফাই বা বড় করে শোনার জন্য স্পিকারে পাঠানো হয়, আর আমরা তা শুনতে পারি। সম্প্রচার স্টেশনগুলো আলাদা আলাদা কম্পাঙ্ক ব্যবহার করে তরঙ্গ পাঠিয়ে থাকে, যেন কোনো নির্দিষ্ট স্টেশন শুনতে হলে সেই কম্পাঙ্কের সিগন্যাল টিউন করে নেওয়া যায়। এতে তুমি তোমার পছন্দের মতো অনুষ্ঠান শুনতে পারো। এছাড়াও রেডিওর বেলায় প্রায়ই তুমি এএম আর এফএম টার্মগুলো শুনতে পাও। এদের মানে কি? রেডিও ওয়েভ এএম হবে না এফএম হবে তা ডিপেন্ড করে মূল সিগন্যালকে কিভাবে মডুলেট করে পাঠানো হয়েছে তার উপর। যদি এমনভাবে মডুলেট করা হয় যাতে কম্পাঙ্ক সবসময় সেম থাকে, কিন্তু বিস্তার মেসেজ সিগন্যালের স্ট্রেন্থের উপর ডিপেন্ড করে বাড়ে কমে, তখন একে অ্যাম্প্লিটিউড মডুলেশন বলে। আবার যদি অ্যাম্প্লিটিউড একই রেখে কম্পাঙ্কের পরিবর্তনের মাধ্যমে সিগন্যাল মডুলেট করা হয়, তবে তাকে ফ্রিকোয়েন্সি মডুলেশন বলে। আর যে রেডিও এএম সিগন্যাল রিসিভ করে ডিমডুলেট করে মূল সাউন্ড আলাদা করে, তাকে বলে এএম রেডিও। তো বুঝতেই পারছো এফএম রেডিও কোনগুলোকে বলা হয়। এখন আমরা দেখব কিভাবে টেলিভিশন কাজ করে। টেলিভিশনে আমরা একই সাথে ভিডিও ও শব্দ শুনতে পাই। 1926 সালে জন লগি বেয়ার্ড সর্বপ্রথম টেলিভিশনের মাধ্যমে ভিডিও বা চলমান ছবি পাঠিয়েছিলেন। টেলিভিশনে ভিডিও দেখা আর শব্দ শোনা, এই দুটো কাজ আলাদাভাবে সম্পন্ন হয়। শব্দ পাঠানোর কাজটি রেডিওর মতো করেই সম্পন্ন হয়। তোমাকে শুধু জানতে হবে কিভাবে টেলিভিশনে ছবি পাঠানো হয়। ক্যামেরাতে যে ভিডিও ধারণ করা হয় তা মূলত কিছু স্থির চিত্রের সমন্বয়। এরকম অনেকগুলো স্থির চিত্র একসাথে পরপর পাঠানো হলে তোমার কাছে সেটিকে দেখতে একটি ভিডিও এর মতো মনে হবে। রঙিন ছবি পাঠানোর ক্ষেত্রে ক্যামেরা প্রতিটি ছবিকে লাল, সবুজ ও নীল এই তিনটি মৌলিক রঙে ভাগ করে তিনটি আলাদা ছবি তুলে পরবর্তীতে এই ছবিগুলোকে টেলিভিশন ক্যামেরার ভিতরে থাকা চার্জড কাপল ডিভাইস বা সিসিডি ব্যবহার করে তড়িৎ সিগন্যালে রূপান্তর করা হয়। এরপর শব্দ পাঠানোর মতো করে এই তড়িৎ সিগন্যালের সাথে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ যুক্ত করা হয় এবং অ্যান্টেনার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। রিসিভার বা টিভি সেট তার অ্যান্টেনাতে এই সিগন্যাল গ্রহণ করে এবং রেকটিফায়ারের সাহায্যে বাহক তরঙ্গকে সরিয়ে ফেলে মূল ছবির সিগন্যাল আলাদা করা হয়। আগে এই সিগন্যাল থেকে 3 রঙের 3টি ছবিকে ক্যাসেট রে টিউব নামের পিকচার টিউবের স্ক্রিনে ইলেকট্রন গান দিয়ে নিক্ষেপ করা হয়। বর্তমানে এই পিকচার টিউবের পরিবর্তে লাইট এমিটিং ডায়োড বা এলইডি ব্যবহার করা হয়। এখানে লাল, সবুজ ও নীল রঙের ছোট ছোট এলইডি লাইটে বিদ্যুৎ প্রবাহ করে ভালো মানের ছবি তৈরি করা হয়। তাহলে আজকে আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করা কিছু ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা আরো কিছু ডিভাইস ও ইন্টারনেট নিয়ে জানব। মাইক্রোফোন, স্পিকার, রেডিও, টেলিভিশন সম্পর্কে জেনেছ।
আজকের পর্বে আমরা টেলিফোন, ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানব। টেলিফোন হচ্ছে পৃথিবীর অন্যতম বেশি ব্যবহৃত একটি যোগাযোগ মাধ্যম, যা ব্যবহারের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষের সাথে যোগাযোগ করা যায়। 1875 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। যদিও তার আবিষ্কার করা টেলিফোন নানান বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক টেলিফোনের রূপ নিয়েছে, কিন্তু কাজ করার মূল প্রক্রিয়াটি এখনও আগের মতোই আছে। চলো প্রথমে জেনে নেই ওয়্যার্ড টেলিফোন বা ল্যান্ড ফোনের ব্যাপারে। টেলিফোনের মোট 5টি অংশ থাকে, যেমন সুইচ, রিঙ্গার, কিপ্যাড, মাইক্রোফোন এবং স্পিকার। এই ধরনের টেলিফোনের প্রত্যেকটি তামার তার দিয়ে আঞ্চলিক অফিসের সাথে যুক্ত থাকে। আমরা যখন কথা বলার জন্য কোনো নম্বরে ডায়াল করি, তখন আঞ্চলিক অফিসে সেই তথ্যটি পৌঁছে যায় এবং সেখানে থাকা একটি সুইচ বোর্ড নির্দিষ্ট গ্রাহকের টেলিফোনের সাথে যুক্ত করে দেয়। যদি অনেক দূরে কিংবা ভিন্ন কোনো দেশে থাকা কোনো মানুষের সাথে কথা বলতে হয়, তাহলে সুইচ বোর্ড নির্দিষ্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে দেয়। এত জটিলতার কারণে আগে পুরো প্রক্রিয়াটি ছিল অনেক ব্যয়বহুল। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে একই সাথে লক্ষ লক্ষ মানুষকে কল পাঠানো সম্ভব, যার ফলে টেলিফোনে কথা বলার প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে গেছে। মোবাইল ফোনের আবিষ্কার টেলিফোনের তারের ব্যবহার থেকে মুক্তি দিয়েছে। মোবাইল ফোনকে তুমি তোমার সাথে রেখে যে কোনো জায়গায় যেতে পারো এবং মোবাইল নেটওয়ার্কের ভেতর থাকা অবস্থায় যে কোনো নম্বরে কল বা SMS করতে পারো। সেই কারণেই মোবাইল ফোন এখন সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে। মোবাইল ফোন ওয়্যারলেস, এটি রেডিও তরঙ্গ দিয়ে যোগাযোগ করে থাকে। কাজেই প্রত্যেকটি মোবাইল ফোন একই সাথে রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার হিসাবে কাজ করে। ল্যান্ডফোনে থাকা সকল যন্ত্রাংশের পাশাপাশি মোবাইল ফোনে বাড়তি কিছু যন্ত্রাংশ রয়েছে, যেমন ব্যাটারি, স্ক্রিন, সিম কার্ড এবং ইলেকট্রনিক সার্কিট। মোবাইল ফোনে যোগাযোগ করার কাজটি সম্পন্ন করার জন্য পুরো এলাকাকে অনেকগুলো সেলে ভাগ করে নিতে হয়। এজন্য অনেক সময় মোবাইল ফোনকে সেল ফোনও বলে থাকি। সেলগুলো এমন ষড়ভুজাকার বা সার্কুলার অনেক শেপেরই হতে পারে। প্রয়োজনের উপর নির্ভর করে এই সেলগুলোর ব্যাসার্ধ 1 থেকে 20 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রত্যেকটি সেলে একটি করে বেস স্টেশন থাকে। একটি এলাকার অনেকগুলো বেস স্টেশন একটি বেস স্টেশন কন্ট্রোলারের মাধ্যমে মোবাইল সুইচ কেন্দ্রের সাথে কমিউনিকেট করে, আর এই এমএসসিতেই প্রেরক ও গ্রাহকের মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। কেউ যখন তার মোবাইল ফোনে অন্য কোনো নম্বরে ডায়াল করে, তখন প্রেরকের মোবাইল ফোনটি একটি বেস স্টেশনের সাথে যুক্ত হয়। সেই বেস স্টেশন থেকে তার কলটি একটি বেস স্টেশন কন্ট্রোলারের মধ্যে দিয়ে মোবাইল সুইচিং কেন্দ্রে বা এমএসসিতে পৌঁছায়। এমএসসি তার ডেটা কালেকশন থেকে গ্রাহক সেই মুহূর্তে কোন সেলে আছে সেটি খুঁজে বের করে। তারপর প্রেরকের কলটি গ্রাহকের বেস স্টেশনের সাথে যুক্ত করে দেয় এবং স্টেশন থেকে গ্রাহকের মোবাইল ফোনে রিং দেওয়া হয়। আর এভাবেই তুমি মোবাইল ফোনে কথা বলে থাকো। চলো এবার ফ্যাক্স নিয়ে কথা বলা যাক। ফ্যাসিমিল কে সংক্ষেপে ফ্যাক্স বলা হয়। এর সাহায্যে তুমি চাইলেই যে কোনো ডকুমেন্টকে কপি করে টেলিফোন লাইন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে গন্তব্যে পাঠিয়ে দিতে পারবে। শুনতে অবাক লাগতে পারে, ফ্যাক্স টেলিফোন লাইন দিয়ে পাঠানো হলেও সর্বপ্রথম ফ্যাক্সের ধারণার পেটেন্ট করা হয় টেলিফোন আবিষ্কারের 30 বছর আগে। একটি ডকুমেন্ট যখন ফ্যাক্স মেশিনে দেওয়া হয়, তখন সেখানে উজ্জ্বল আলো ফেলা হয়। ফলে ডকুমেন্টের কালো অংশ থেকে খুবই কম এবং সাদা অংশ থেকে বেশি আলো প্রতিফলিত হয়। পরবর্তীতে সেই তথ্যগুলো সংগ্রহ করে ডকুমেন্টের কপিকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে টেলিফোন লাইনের মাধ্যমে পাঠানো হয়। টেলিফোন লাইনের অন্য প্রান্তের ফ্যাক্স মেশিনটি তার কাছে পাঠানো ডকুমেন্টের কপিকে একটি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে দেয়। তুমি বাসায় হয়তো পার্সোনাল কম্পিউটার দিয়ে কাজ করেছো, সেখানে তুমি একা কাজ করো, কিন্তু কোনো প্রতিষ্ঠানে অনেকে একসাথে কাজ করার জন্য কম্পিউটারগুলো একটি সাধারণ নেটওয়ার্ক দিয়ে যুক্ত করে দেওয়া হয়, যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। আবার প্রয়োজন হলে একটি কম্পিউটার অন্য কম্পিউটারের রিসোর্সও ব্যবহার করতে পারে। এই ধরনের নেটওয়ার্ককে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। আজকাল ল্যান তৈরি করার জন্য একটি সুইচের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত করে সুইচগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে দেওয়া হয়। যোগাযোগের ক্ষেত্রে কম্পিউটারগুলো প্রথমে নিজের সুইচের কম্পিউটারে খোঁজ করে, না পেলে অন্য সুইচে মুভ করে। একটি প্রতিষ্ঠানের ল্যান অন্য একটি প্রতিষ্ঠানের ল্যানের সাথে যুক্ত করার জন্য রাউটার ব্যবহার করা হয়। এরকম বিভিন্ন নেটওয়ার্কে নিজেদের মাঝে ইন্টার কানেকশন করে নেটওয়ার্কিং বা যোগাযোগ করাকেই ইন্টারনেট বলা হয়। ইন্টারনেট ব্যবহার করে এখন নানা ধরনের তথ্য আদান প্রদান করা যায় এবং অনেক ধরনের সেবা নেওয়া যায়। এজন্য ইন্টারনেটে রয়েছে নানা ধরনের ওয়েবসাইট, ইলেকট্রনিক মেইল, টেলিফোন ও ভিডিও যোগাযোগ, তথ্য আদান প্রদান, সামাজিক নেটওয়ার্ক, বিনোদন, শিক্ষা এবং গবেষণার টুল ও নানা ধরনের ইন্টারনেট ভিত্তিক সেবা। এবার জানবো ইমেল নিয়ে। ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে ইমেল বলা হয়। ইমেল বলতে ডিজিটাল ডিভাইস দিয়ে নেটওয়ার্ক ব্যবহার করে একে অপরের সাথে ডিজিটাল তথ্য বিনিময় করাকে বোঝায়।
ডিজিটাল ডিভাইস দিয়ে ইমেল করতে হলে সবসময় একটি ইমেল সার্ভারের প্রয়োজন হয়। এই ইমেল সার্ভার ব্যবহারকারীদের ইমেল সংরক্ষণ এবং অন্য ব্যবহারকারীদের সাথে ইমেল বিনিময়ে সাহায্য করে। বর্তমানে ইমেল বিনিময় করার জনপ্রিয় উপায় হচ্ছে ইন্টারনেটে দেওয়া ইমেল সার্ভিস, যেমন জিমেল, ইয়াহু, আউটলুক এসব। যিনি ইমেল পাঠাবেন আর যিনি রিসিভ করবেন দুজনেরই ইমেল অ্যাড্রেস থাকতে হবে। খেয়াল করলেই দেখবে প্রতিটি ইমেলে একটি এই রকম চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নের আগের অংশটুকু হচ্ছে ব্যবহারকারীর পরিচয় এবং পরের অংশটুকু হচ্ছে ডোমেইন নেম, যেটি দিয়ে বোঝানো হয় ব্যবহারকারী কোন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তুমি চাইলে তোমার ইমেলকে একাধিক গ্রাহকের কাছে পাঠাতে পারো, এজন্য কার্বন কপি বা সিসি আকারে পাঠাতে হয়। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে তুমি টেলিফোন, ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জেনেছ। এই অধ্যায় এখানেই শেষ। পরের লেসনে এই অধ্যায়ের প্রবলেম সলভিং ভিডিও নিয়ে